প্রাবন্ধিক শ্রীপান্থ রচিত দশম শ্রেণীর যে পাঠ্যটা আমি আজকে আলোচনা করব, এই সমগ্র প্রবন্ধটি বিশ্লেষণ করার আগে তোমাদের বিশেষ কিছু তথ্য জানিয়ে রাখি বন্ধুরা। দেখো, এই শ্রীপান্থ এটি একটি ছদ্মনাম। শ্রীপান্থ ছদ্মনামে যিনি লিখেছেন তার প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। আর আজকে যে প্রবন্ধটি আমি আলোচনা করব, হারিয়ে যাওয়া কালি কলম, এই হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধের মূল গ্রন্থ হলো হারিয়ে যাওয়া কালি কলম ও মন। আর নেক্সট যেটি মনে রাখতে হবে তোমাদের, এই প্রবন্ধটি মূলত প্রাবন্ধিক স্মৃতিচারণা করেছেন এই প্রবন্ধের মধ্যে দিয়ে, তাই এটি স্মৃতিচারণামূলক প্রবন্ধ এবং লেখকের বাস্তব অভিজ্ঞতা লব্ধ প্রবন্ধ। মানে লেখকের বাস্তব অভিজ্ঞতা এতে ফুটে উঠেছে। লাস্ট যে কথাটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যে সমস্ত কালি এবং কলম হারিয়ে গেছে, মানে অবলুপ্ত হয়ে গেছে, এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে উৎস ভুলে যাওয়া যে উচিত নয়, সেই বার্তাটাই এই প্রবন্ধে লেখক শুনিয়েছেন। চলো তাহলে প্রত্যেকটি লাইন ধরে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করছি। প্রবন্ধের শুরুতেই প্রাবন্ধিক বলছেন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি। প্রাবন্ধিক বলছেন যে কালি কলম আর মন এই তিনজন যদি এক থাকে তবেই লেখা হয়। ধরো তোমার কালি আছে, কলম নেই, কিংবা কালি আর কলম আছে, লেখার প্রতি কোনো মনোযোগ নেই, তাহলে কিন্তু তোমার দ্বারাই লেখা হবে না। তাই প্রাবন্ধিক বলছেন যে কালি কলম এবং মন তিনটেই থাকতে হবে লেখার ক্ষেত্রে। কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। দেখো, তোমাদেরকে জানিয়ে রাখি, প্রাবন্ধিক নিখিল সরকার, যার ছদ্মনাম শ্রীপান্থ, তিনি একদিকে ছিলেন সাংবাদিক, অন্যদিকে লেখকও বটে। তাই তিনি লেখালেখির অফিসে চাকরি করতেন। মানে যে সাংবাদিকতা যেখানে করতেন, তিনি যেখানে লেখালেখি করতেন সংবাদপত্রের জন্য, সেই অফিসের কথা তিনি বলেছেন। সবাই এখানে লেখক, অর্থাৎ লেখক যেখানে চাকরি করেন এখানে প্রায় সবাই লেখক। কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। তাহলে যে অফিসে আমাদের প্রাবন্ধিক বা লেখক চাকরি করেন সেখানে সবাই লেখক। সবার সামনেই কেমন চৌকো একটা আয়নার মতো স্ক্রিন বা পর্দা, অর্থাৎ কম্পিউটার রয়েছে। কিন্তু সেখানে শুধুমাত্র লেখকই একমাত্র মানুষ যিনি কলমের দ্বারা লেখেন, আর সবাই কিন্তু কম্পিউটারে লেখেন। পরের লাইন দেখো, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। তাহলে তোমরা প্রত্যেকেই কম্পিউটারের সঙ্গে পরিচিত। সেখানে কিবোর্ড থাকে এবং কিবোর্ডে প্রত্যেকটা বর্ণ বা অক্ষর বা লেটার থাকে, সেটা চেপে চেপে কিন্তু টাইপিং করতে হয়। সেটাই প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন। লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়। তাহলে ওই লেখালেখির অফিসে সবাই কম্পিউটারের মাধ্যমে লিখছেন। টাইপ করার পরে স্ক্রিনের পর্দায় দেখছে যে তার টাইপ করাটা ঠিকঠাক হলো কিনা, যা যা লিখেছে সেটাই কিন্তু পর্দায় ফুটে উঠেছে, যেমন কম্পিউটারে হয় আর কি। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন। তাহলে প্রথমেই বললাম, লেখক একমাত্র মানুষ যিনি ওই লেখালেখির আপিসে বা অফিসে শুধুমাত্র তিনি কলমের সাহায্যে লেখেন, আর বাকি সবাই কম্পিউটারের সাহায্যে টাইপ করেন। তা লেখক যেটা লেখেন সকলে ভালোবেসে সেই লেখাটাও ছাপিয়ে দেওয়ার কথা বলেন বা ছাপিয়ে দেন।
একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ। কলম, কারো সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতামুখো একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। দেখো, যেহেতু লেখকের অফিসে সবাই কম্পিউটারে লেখেন, শুধুমাত্র লেখক ছাড়া, তাই লেখক যদি কোনো কারণে একদিন কলম নিতে ভুলে যান, সেদিনে তিনি বিপদে পড়ে যান। কারণ সেরকম সুখদায়ক বা সুখকর কলম কেউ ব্যবহার করেন না। যদিও বা লেখক কোনো রকম একটা কলম পান, হয় সেটা গলা শুকনো ভোঁতা মুখখানা একটা কলম জোটে, তাতে লিখে কোনো রকম শান্তি কিন্তু লেখক পান না। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলে লেখালেখির অফিস। তাহলে যেদিন লেখক কলম নিয়ে যান না, সেদিন সত্যি বিপদে পড়তে হয়। দায়সারাভাবে মানে কোনো রকমে কাজ চালিয়ে সেদিনটা অতিবাহিত করেন লেখক। কিন্তু সেটা লেখালেখির অফিস নামে পরিচিত, লেখকের কারখানা। তার মানে সেখানে সবই লেখক। অথচ কলমের কোনো হদিশ পাওয়া যায় না, কারণ বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ, যন্ত্র সভ্যতার যুগ। তাই সেখানে যন্ত্র সভ্যতায় কম্পিউটার চালু হয়ে গেছে, এই জন্য কারো কাছে কলম কিন্তু থাকে না। বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। তাহলে একটা প্রবাদ দেখো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এই যে বাংলায় একটা কথা চালু ছিল, প্রত্যেকটা পেজে পেজে টেস্ট পেপারে তোমাদের শর্ট কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাহলে এই কথাটার মানে কি হলো? মুন্সি শব্দের অর্থ হচ্ছে যাকে আমরা এখনকার দিনে কেরানি বলি, অর্থাৎ যিনি লেখালেখির সমস্ত দায়িত্বভার সামলে থাকেন, তাকে মুন্সি বলা হতো আগেকার দিনে। এখন যাকে আমরা কেরানি বলি, ক্লার্ক। তা যিনি মুন্সি হবেন তার কাছে কালিও থাকতে হবে, কলমও থাকতে হবে, কারণ তার কাজই হচ্ছে লেখালেখি। কিন্তু যে কথাটা বাংলায় প্রচলিত আছে, মানে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালি কলম কিছুই নেই, অথচ নিজেকে মুন্সি দাবি করা হচ্ছে। কালগুনে বুঝিবা আজ আমরাও তাই। তাহলে লেখক বলছেন, সময় যত কাটছে লেখকেরাও সকলেই যেন কালি কলম সমস্ত কিছুই ভুলে যেতে বসেছেন। কারণ সকলের সামনে এখন আর কালি কলম থাকে না, সকলে এখন কম্পিউটারে লিখতে ব্যস্ত। একমাত্র লেখকের মতো কিছু মানুষ যারা কালি কলমের ভক্ত, তারাই কিন্তু এই কালি এবং কলম ব্যবহার করে চলেন। দেখে নেব পরের পেজের আলোচনায়, চলো দেখে নেওয়া যাক। লেখক এখন নিজের পরিচয় দেবেন, আমি গ্রামের ছেলে। আমাদের প্রাবন্ধিক বা লেখক গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। তাহলে প্রাবন্ধিক যখন এই প্রবন্ধটা লিখছে, তার ঠিক 50-60 বছর আগে তিনি বলছেন, যারা একদম অজ পাড়াগা প্রত্যন্ত এলাকা গ্রাম্য পরিবেশে জন্মেছে, তারাই একমাত্র জানে যে কলমের সঙ্গে তাদের সম্পর্কটা কী। কারণ তারা তো কম্পিউটারের সঙ্গে তখনও তাদের সখ্যতা গড়ে ওঠেনি, তারা কম্পিউটার কী তারা তখনও ঠিকমতো জানে না। তাই তাদের যেটা ভরসা সেটা হচ্ছে কলম। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন একটি। দেখো, যে লাইনগুলো তুলে কোশ্চেন হতে পারে সেগুলো আমি আগে থেকে দাগিয়ে রেখেছি। তাহলে প্রাবন্ধিক বলছেন যে প্রাবন্ধিক বা লেখক কি দিয়ে কলম তৈরি করতেন? রোগা বাঁশের কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কলম শুধু সুচলো হলেই চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। তাহলে আমরা জানতে পারলাম লেখক রোগা বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন। এবারে সেটা সুচলো করে নিতেন বা চোকা করে নিতেন। বড়রা যেটা শিখিয়ে দিয়েছিলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন।
কি শিখিয়েছিলেন? বড়রা শিখিয়েছিলেন যে কলম শুধুমাত্র সূচলো করলেই চলবে না বা চোকা করলেই চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দিতে হবে, মানে মুখটা ফাটিয়ে দিতে হবে বা চিরে দিতে হবে, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। কালি যাতে ধীরে ধীরে পড়ে তার জন্য ওই সূচলো কলমে, মানে বাঁশের কঞ্চির কলমে মুখটা চিরে দিতে হবে। এটাই কিন্তু বড়রা শিখিয়েছিলেন। কোথায় পড়বে? না, লেখার পাতে। পাত মানে হচ্ছে পৃষ্ঠা, যাতে লেখা হতো। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা। দেখো আমরা এখন যেমন কিসে লিখছি? খাতায় লিখছি, খাতার সুন্দর সুন্দর পেজে লিখছি। কিন্তু আমাদের লেখক, এই প্রবন্ধের লেখক যখনকার কথা বলছেন, তারা কিন্তু শিশুকালে মানে ছোটবেলায় কলা পাতায় লিখতেন। কলা পাতা কাগজের মতো কেটে মানে সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, আর সেই বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। তাহলে স্কুলে যে হোম টাস্ক দেওয়া হতো বা হোমওয়ার্ক দেওয়া হতো সেটা কলা পাতায় করতেন আমাদের প্রাবন্ধিক। তো সেটা বান্ডিল করে নিয়ে যেতেন। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের। তাহলে এই যে কলাপাতা নিয়ে হোমওয়ার্ক বা হোম টাস্ক মাস্টারমশাইকে দেখাতেন প্রাবন্ধিকরা, তো সেখানে কি করতেন? মাস্টারমশাই হোম টাস্কটা দেখে সেটা ওই টিকিট ছেঁড়ার মতো, কোনো নাগরদোলা বা মেলায় কোনো কিছুতে তোমরা যদি চাপতে যাও দেখবে যে টিকিটটা দেয় না, সেই টিকিটটা বা সিনেমা হলে তোমরা যখন ঢুকতে যাবে সেই সিনেমা হলে টিকিটটা নিয়ে কেমন আড়াআড়িভাবে কেটে দেয়, মানে ওটার যে কাজ শেষ সেটা বোঝানোর জন্য। তাই ঠিক সেইভাবে মাস্টারমশাইও আড়াআড়িভাবে টেনে ছিঁড়ে দিত এবং ফেরত দিত প্রাবন্ধিকদের বা তার সঙ্গে যারা পড়াশোনা করতেন তাদেরকে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। তাহলে দেখো এই যে মাস্টারমশাইকে দেখানো কলা পাতার হোমওয়ার্কটা দেখিয়ে বাড়ি আসার সময় পুকুরে প্রাবন্ধিক ফেলে দিতেন এবং প্রাবন্ধিকের যারা সহপাঠী ছিলেন তারাও ফেলে দিতেন। কেন? গরু খেয়ে নিলে অমঙ্গল হবে বলে। অক্ষর অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, গরুকে অক্ষর খাওয়ানো পাপ। এই লাইনটার ব্যাখ্যাটা একটু তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো এখানে একটা প্রচলিত প্রাচীন কাল থেকে একটা ধ্যান ধারণা এখানে প্রকাশ পেয়েছে। আমাদের হিন্দু সমাজে গোমাংস মানে গরুর মাংস যেমন খাওয়াটা পাপ বলে আমরা মনে করি বা গোমাংস আমাদের কাছে অচ্ছুত বলে মনে করি, ঠিক তেমনি প্রচলিত একটা ধ্যান ধারণা ছিল মানুষের সমাজে আগেকার দিনে, যে কোনো অক্ষর যদি গরুকে খাওয়ানো হয়, অ আ ক খ সে যাই হোক না কেন, কারো লেখা অক্ষর যদি গরুর পেটে কোনোভাবে চলে যায় তাহলে তার বিদ্যে বুদ্ধি মানে যার লেখা অক্ষরটি গরু খেয়ে নিল তার বিদ্যা বুদ্ধি সমস্ত কিছুই কিন্তু গরুর পেটে চলে যেত বলে সবাই আগে মনে করত। তাই গরুকে অক্ষর খাওয়ালে পরে বিদ্যা বুদ্ধি চলে যাওয়ার ভয়েতে সকলে কিন্তু সেটা যাতে গরুর পেটে না যায় এজন্য পুকুরে ফেলে দেওয়া হতো। ঠিক যেমনি হিন্দু সমাজে গরুর মাংস খাওয়া পাপ, তেমনি গরুকে অক্ষর খাওয়ানো তেমনি পাপ। তাই বলা হয়েছে ক অক্ষর গোমাংস। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি। এবারে আমরা জেনে নেব যে আমাদের প্রাবন্ধিক বা এই প্রবন্ধ যিনি লিখছেন সেই লেখক কিভাবে কালি তৈরি করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন খুব আসে। বলছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই, অবশ্য মা পিসি দিদারাও সাহায্য করতেন। তাহলে প্রাবন্ধিক নিজেরাই কালি তৈরি করতেন, লেখার কালি। এক্ষেত্রে প্রাবন্ধিকের মা পিসি দিদিরা এই কাজে সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি,
প্রাচীন অর্থাৎ প্রবীণরা, যারা বয়স্ক, তারা বলতেন যে, দেখে নাও এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটুখানি দাঁড়াও। তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা। দেখো, তিল ত্রিফলা শিমুল ছালা, এই ছড়াটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ হুবহু ছড়ার মতো করেই মনে রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন, শর্ট কোশ্চেনেও আসে এবং বড় প্রশ্নতেও আসে। প্রাচীনেরা অর্থাৎ প্রবীণেরা মানে বয়স্করা বলতেন কালি তৈরির ক্ষেত্রে তিল ত্রিফলা শিমুল ছালা, মানে তিল তোমরা সকলেই জানো যে তিল থেকে তেল হয়, আর ত্রিফলা আমলকি, হরিতকি আর বহেরা, তিনটেই অত্যন্ত কষ জাতীয় ফল। তারপরে বলছে শিমুল ছালা মানে শিমুল গাছের ছাল, ছাগ দুগ্ধে করি মেলা। ছাগ দুগ্ধে মানে ছাগলের দুধ তার মধ্যে মিশিয়ে নেওয়া হতো। লৌহ পাত্রে লোহায় ঘষি, মানে হচ্ছে লৌহ পাত্রের মানে লোহার কোনো পাত্রে সেটাকে ঢেলে লোহা দিয়ে ঘষা হতো, এবং তাতে যে কালি তৈরি হতো ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মানে এতটাই আঠালো জাতীয় বা কষ জাতীয় কালি তৈরি হতো। ছিঁড়ে পত্র মানে পাতা ছিঁড়ে যেত, পৃষ্ঠা ছিঁড়ে যেত, না ছাড়ে মসি, মসি মানে হচ্ছে কালি, কালি কিন্তু তবুও উঠতো না ওই পৃষ্ঠা থেকে। ঠিক আছে, এবারে দেখো, ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। তাহলে ভালো তৈরি করার মানে কালি তৈরি করার ব্যবস্থাটা কি, এই লাইনটা পুরোটা যেভাবে আমি বিশ্লেষণ করলাম এটাই তোমাদের লিখতে হবে। এবারে আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? প্রাবন্ধিক বলছেন এটা অত্যন্ত উন্নত মানের কালি তৈরি করার সেকেলে মানে সেই সময়ে, কিন্তু প্রাবন্ধিকেরা এত আয়োজন করতে পারতেন না। প্রাবন্ধিক আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। এই যে সহজ কালি তৈরির পদ্ধতিটি কি, সেটি কিন্তু পরীক্ষায় আসে। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নেওয়া হতো বা নিতে হতো। তাহলে প্রাবন্ধিকের বাড়িতে কাঠে রান্না করা হতো, সেই কাঠে রান্না করার জন্য কড়াইতে কালি জমতো, সেই কড়াইয়ের কালি লাউ পাতা দিয়ে ঘষে নেওয়া হতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ট কোয়েশ্চেন, যে কড়াইয়ের কালি কি দিয়ে মানে তোলা হতো? লাউ পাতা দিয়ে। ঠিক আছে, লাউ পাতা দিয়ে কিন্তু কড়াইয়ের কালি তুলে নেওয়া হতো। তা লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখা জলে গুলে নেওয়া হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। তাহলে ওই কড়াইয়ের কালি একটা পাথরের বাটিতে রাখা হতো, এবং যারা কালি তৈরি করতে ওস্তাদ ছিল, হরিতকি যেহেতু একটু কষ জাতীয় ফল, সেই কালো কড়াইয়ের কালির মধ্যে হরিতকি ঘষে নেওয়া হতো। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো। আবার কেউ কেউ কী করতো, মায়ের দ্বারা আতপ চাল ভেজে নেওয়া হতো এবং সেগুলো পুড়িয়ে বেটে সেগুলি ওর মধ্যে কালির মধ্যে মিশিয়ে দেওয়া হতো। সব ভালো করে মেশানোর পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তাহলে দেখো, প্রথমে কড়াইয়ের কালি তোলা হচ্ছে লাউ পাতা দিয়ে, সেটাকে একটা পাথরের বাটির মধ্যে মেশানো হচ্ছে। অনেকে আবার তার ভেতরে হরিতকি ঘষে মানে নিত। আবার কেউ কেউ মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে সেটাকে বেটে ওর মধ্যে মিশিয়ে নিত। মেশানোর পরে খুন্তির যে গোড়ার দিকটা মানে যেটা দিয়ে নাড়াচাড়া করা হয় সেদিক না, যে দিকটা হাতল হিসাবে ধরা হয় সেই দিকটা অত্যন্ত লাল টকটকে করে পুড়িয়ে নেওয়া হতো। পোড়ানোর পরে সেই কালো জলে
টকবক করে ওই খুন্তির যে লাল টকটকে অংশটা চেপে ধরা হতো। এর ফলে কি হতো, যেহেতু অল্প কালি মানে অল্প জল, সেই জল টকবক করে ফুটে উঠত। তারপরে যে কালি তৈরি হতো ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে নেওয়া হতো। দোয়াত মানে মাটির দোয়াত, মানে যখনকার কথা বলা হচ্ছে তখন মাটির দোয়াতে নিজেদের তৈরি কালি প্রাবন্ধিক ঢেলে নিতেন। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইনটি, শর্ট কোয়েশ্চেন। দেখো তাহলে প্রাবন্ধিকদের লেখালেখি কি দিয়ে শুরু হয়েছিল? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, এই দিয়েই প্রাবন্ধিকের প্রথম লেখালেখি শুরু। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। তাহলে প্রাবন্ধিক এত বছর ধরে যে পুরনো স্মৃতিকে আগলে রেখে তিনি লেখালেখি করে গেছেন। পরবর্তীতে যন্ত্র সভ্যতা এগিয়ে এসেছে, যুগ আরও আধুনিক হয়েছে, নতুন নতুন আবিষ্কারের ফলে সেই কলম আর সেই কালি যেন কোথায় হারিয়ে যেতে বসেছে। তাই প্রাবন্ধিকের মনে কষ্ট হচ্ছে। প্রাবন্ধিক এক্ষেত্রে কিছু ভাবছেন। দেখো বলছে, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। এখানে প্রাবন্ধিক একটু ভাবনার জগতে চলে গেছেন। প্রাবন্ধিক ভাববার চেষ্টা করছেন যে তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মগ্রহণ করতেন, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6 থেকে 4-এর মধ্যে আর কি, যদি তিনি ভারতে জন্ম না নিয়ে তিনি সুমেরীয় হতেন বা সুমেরিয়ান হতেন বা ফিনিশিয়ান হতেন, তবে তিনি কি করতেন? নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে এনে, নলখাগড়া মানে হচ্ছে বড় বড় ঘাস, ভেঙে এনে লেখালেখির জন্য তুলি বানিয়ে নিতেন, সেটাকে ভোঁতা করে। এটা পুরোটাই লেখকের ভাবনা। হয়তো সূচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম। তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে লেখক ফিনিশিও হলে তিনি কি দিয়ে কলম বানাতেন? বনের প্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে এনে কলম বানাতেন। পরের লাইন, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, মনে রাখবে রোম সাম্রাজ্যের অধীশ্বর বা রোম সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। প্রাবন্ধিক বলছেন তিনি যদি রোম সাম্রাজ্যের সম্রাট হতেন, অর্থাৎ জুলিয়াস সিজার হতেন, তাহলে তার যে সমস্ত কারিগররা ছিল, অর্থাৎ বড় বড় কর্মীরা ছিলেন, তারা প্রাবন্ধিকের হাতে কি তুলে দিতেন? ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। প্রত্যেকটা লাইনে, মানে তোমাদের যে টেস্ট পেপার সলভ বা কোনো কোশ্চেন পেপার সলভ করতে গেলে প্রত্যেকটা লাইনেই তোমরা এই লাইনটা কিন্তু দেখতে পাবে। এই লাইনটা, একটা বড় ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি। দেখো রোম সম্রাট জুলিয়াস সিজার তার যে ব্রোঞ্জের শলাকা ছিল, সেই শলাকা দিয়ে কাসকা নামক একজনকে আঘাত করেছিলেন, সেটা ছিল স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা। কলম সেদিন খুনির ভূমিকা নিয়েছিল, মানে কলম যে খুনও করতে পারে তার উদাহরণ কিন্তু এই সিজার কাসকাকে আঘাত করেছিল, এই উদাহরণটি।
চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে। এটি একটি শর্ট কোশ্চেন। চীনারা কিসে লেখেন? তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর বঞ্জের হোক। তাহলে জ্ঞানাঞ্জন শলাকা, এটা একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। জ্ঞানাঞ্জন শলাকা মানে, এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাকে আমরা লিখব জ্ঞানরূপ অর্জন। আর এই জ্ঞানাঞ্জন শলাকা কি? জ্ঞানের কাজল বা জ্ঞানের বোধ দু চোখে লেপে দিতে যে শলাকা ব্যবহার হয় তাকে কিন্তু জ্ঞানাঞ্জন শলাকা বলা হয়। এখানে মূলত কলমকে বোঝানো হয়েছে, এই জ্ঞানাঞ্জন শলাকাকে। ঠিক আছে, এবার চলে আসি পরের লাইনে। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম। মানে লেখক অনেক দিনের ফেলে আসা একটা জীবনের কথা এতক্ষণ স্মৃতিচারণা করছিলেন। অনেক দিন পরে যখন যন্ত্র সভ্যতা আরও আধুনিক হয়েছে, নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে, তখন প্রাবন্ধিক বলছেন যে এখনকার দিনে স্কুলের ছেলেমেয়েরা যে তহবিল মানে যে কলম সঞ্চয় করেন, সেখানেও নানা ধরনের কলম পাওয়া যায়। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে প্রাবন্ধিক বলছে এখন গ্রামের ছেলেমেয়েদের সঞ্চয়ের মধ্যেও বিভিন্ন রকমের কলম দেখা যায়। এখন আর সেই বাঁশের কঞ্চির কলম চাইলেও খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াতে কালির বদলে দুধ। এখন আমরা যেটা সরস্বতী পুজোয় ব্যবহার করি, যে একটা কাচের দোয়াতে কিনি, খাগের কলম দিই, তারপরে সেখানে কালি দিই না, দুধ দিই, সে কথাটাই তুলে ধরেছেন। তবুও এখন উঠে যেতেই বসেছে দোয়াত, তারপরে নলখাগড়া, এসব দুধ উঠে যেতেই বসেছে। যত আধুনিক সভ্যতা আসছে, দিন যত যাচ্ছে, সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলমও আর চোখে পড়ে না। তাহলে কি? পালকের কলম, যা ইংরেজিতে বলা হতো কুইল, সেই পালকের কলমও এখনকার দিনে আর চোখে পড়ে না। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। তাহলে লর্ড কার্জন ইংরেজ প্রতিনিধি, তোমরা জানো যে এই লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি বলা দেখে কি বলতেন তাদের? বাবু কুইল ডাইভার্স। অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। আসলে এমন দিন চলে এসেছে যে এখন পালকের কলম আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পালকের কলম যদি দেখতে হয়, পুরনো দিনের তৈলচিত্র, তৈলচিত্র মানে তেল রং দিয়ে যে ছবি আঁকা হয়, বা ফটোগ্রাফে কিন্তু সেই আগেকার দিনের কিছু ছবি দেখা যায় যেখানে পালকের কলম রয়েছে। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সী ছবিতে দেখা যায় যার সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। তাহলে উইলিয়াম জোন্স ইনিও একজন ইংরেজ প্রতিনিধি, আর কেরি সাহেব উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো এনাদের সামনে এনারা থাকতেন আর তার মুন্সি থাকতো, সেই ছবিতে দেখা যেত কিন্তু দোয়াতে গোজা পালকের কলম, অর্থাৎ সেই সময় কিন্তু পালকের কলমটা ব্যবহার হতো, সেই ছবিতে দেখা যেত। সেটাই প্রাবন্ধিক বলছেন। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। তাহলে এই পালকের কলম যাতে সহজে তৈরি করা যায়, তার জন্য কি করেছিলেন? একটা শার্পনার মানে ধারালো করার যে যন্ত্র, সেটা বের করেছিলেন সাহেবরা। এতে কি থাকতো? যে তাতেও রয়েছে ধারালো ব্লেড। এই শার্পনারে ধারালো ব্লেড থাকতো। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ পালকের কলম তৈরি করার একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন সাহেবরা। এটাই এখানে বলা হয়েছে। পরের লাইন, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই আজ বা কোথায়।
এখন পালকের কলম তো দূরের কথা, দোয়াত কলমই আজ আর খুঁজে পাওয়া যায় না। কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। কোনো কোনো অফিস যেখানে কর্মচারীরা কাজ করেন, সেখানে টেবিলের ওপরে দেখা যায় যে দোয়াত কলম সাজানো রয়েছে, কিন্তু ওটা শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখার যে একটা ব্যাপার, সেটাকে মানুষের সামনে প্রকাশ করার জন্য। কিন্তু আসলে যেগুলো থাকে সেটা হচ্ছে বল পেন। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি ৩ জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। একজন বিদেশি সাংবাদিক কি লিখেছিলেন, যে কলকাতার চৌরঙ্গির পথে মানে লোকজন গিজগিজ করছে, মানে প্রচণ্ড ভিড় বেঁধেছে, ওখানে বেশিরভাগ ফেরিওয়ালায় রয়েছেন, তার মধ্যে প্রতি ৩ জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। মানে এত পরিমাণ ভিড় হয়েছে যে ওই ভিড়ের মধ্যেও যদি ৩ জন থাকে, সেই ৩ জনের মধ্যে একজন অন্তত কলম বিক্রেতা। তাহলে কলমের কেমন চাহিদা বুঝতেই পারছো। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সস্তার চূড়ান্ত, মানে একটা কলমওয়ালার হাতে এখনও তোমরা, মানে কিছুদিন আগের পর্যন্ত 10 টাকায় 10টা পেন কিন্তু ট্রেনের মধ্যে পাওয়া যেত। এখন অবশ্য জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এটা খুব একটা দেখা যায় না। তবে যে সময়ের কথা বলা হচ্ছে, এক হাতে 10 রকমের কলম নিয়েও ফেরি করছে, মানে বিক্রি করছে, এমন লোকও দেখা যেত। মানে অত্যন্ত সস্তা কলম হয়ে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছেন প্রাবন্ধিক। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। দেখো, কলমের যেন দিনে দিনে অত্যন্ত সস্তা অবস্থা চলে আসছে। পণ্ডিত মশাইরা কি করতেন? কলম কানে গুজে রাখতেন। আর দার্শনিক কাকে বলা যায়? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। যিনি কলম কানে গুজে সারা দুনিয়া খোঁজেন, তাকে দার্শনিক বলা হয়। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম, যার কলম ছিল পায়ের মোজায় গোজা। এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। ছেলেবেলায় প্রাবন্ধিক দারোগা বাবুকে কোথায় কলম গোজা দেখেছিলেন? পায়ের মোজায়। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি, যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। তাহলে এখন কোনো কোনো আধুনিক ছেলেদের বুক পকেটের বদলে কাঁধের একটি ছোট্ট পকেটে কলম থাকে। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ে, ট্রামে, বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নেমে যাচ্ছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোঁপায় কলম। তার মানে এতটাই সকলের হাতে প্রায় কলম থাকছে যে ভিড়ের মধ্যে কোনো একটা মহিলার মাথায় খোঁপায় কলম গুজে যাচ্ছে, এবং নামার সময় কেউ একজন চেঁচিয়ে বলছে, দিদি, আপনার খোঁপায় কলম গোজা রয়েছে। অর্থাৎ কলম যে বর্তমানে অত্যন্ত সস্তা একটা জিনিসে পরিণত হয়েছে, সেই দিকটাই আমাদের প্রাবন্ধিক তুলে ধরেছেন। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। বিস্ফোরণ মানে কিন্তু এখানে গুলি, বারুদ, বোমা ফেটে যাওয়া নয়, মানে কলমের যে সহজলভ্যতা, কলম যে কত সহজে পাওয়া যাচ্ছে, চারিদিকে কলম, এটা বোঝাতেই প্রাবন্ধিক এই কলম বিস্ফোরণ বলেছেন। একসময় বলা হতো, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। দেখো একটা প্রবাদ, কলমে কায়স্থ চিনি। কায়স্থ একটা সম্প্রদায়, কলমের দ্বারা কায়স্থ চেনা যায়। অর্থাৎ একটা প্রচলিত ধারণা ছিল যে কায়স্থরা অনেকটা উচ্চশিক্ষিত হন। আর গোফেতে রাজপুত, রাজপুত একটা স্বাধীন চেতা
বীর জাতি, যারা যে কোনো সংগ্রাম, লড়াই, যুদ্ধ এটাকে ভয় পান না। সত্য ন্যায়ের জন্য এরা কিন্তু মরতেও রাজি। অত্যন্ত সাহসী একটা জাতি রাজপুত। তাই এদের একটা চিহ্নিতকরণের একটা বড় গোপ থাকতো। সেজন্যই বলা হচ্ছে কলম দেখে কায়স্থ চেনা যেত, মানে কায়স্থরা অত্যন্ত উচ্চ শিক্ষিত হতো। আর গোপ দেখে বোঝা যেত, মানে বোঝা যেত যে ইনি রাজপুত। এটাই বলা হচ্ছে কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এখন কলম বা গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। দেখো এখানে অত্যন্ত এই প্রবন্ধতে অনেকগুলি প্রবাদ প্রবচন আমরা কিন্তু পাচ্ছি। এই যে কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, এখানে একটু মূলত ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে। কালির অক্ষর অর্থাৎ পেটে বিদ্যে বুদ্ধি কিছুই নেই, অথচ চণ্ডীপাঠ করছেন কালীঘাটে বসে। তোমরা জানো কালীঘাটে মা কালীর মন্দির রয়েছে, সেখানে কালীঘাটে বসে চণ্ডীপাঠ করছেন। এটা একটা ব্যঙ্গ বিদ্রুপমূলক প্রবাদ। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন। তাহলে প্রাবন্ধিক বলছেন যে এখনকার দেশে সবাই স্বাক্ষর নয়, অর্থাৎ সবাই শিক্ষিত নয়, সবাই অক্ষর জ্ঞান সম্পন্ন নয়, কিন্তু সবাই অক্ষর জ্ঞান সম্পন্ন না হলেও কলম কিন্তু এখন সার্বজনীন বা সর্বজনীন। সর্বজনীন মানে হচ্ছে মানে সকলের জন্য, মানে সবাই ব্যবহার করছে এরকম। পরের লাইন, সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ শট। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য বলার কারণ কি? কারণ হচ্ছে কলম এখন এতটাই সস্তা আর এতটাই সর্বভোগ্য, মানে সবাই ভোগ করছে বা ব্যবহার করছে, যে পকেটমাররাও যে কলম আগে চুরি করতো পকেট কেটে, মানে তখন কলমের একটা দাম ছিল, কিন্তু দিন দিন এমন অবস্থা হচ্ছে কলম এতটাই সস্তা হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর পকেট কেটে কলম পকেটমার করেন না। তাই কলম এই পকেটমারদের কাছে অস্পৃশ্য, মানে অচ্ছুত হয়ে গেছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। দেখো পণ্ডিতেরা যেটা বলেন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব বা জোয়ার এনেছিল ফাউন্টেন পেন। বাংলায় একে বলা হতো ঝর্ণা কলম। এটা মনে করা হয় এই নামটা রবীন্দ্রনাথও দিয়ে থাকতে পারেন। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তাহলে কি এই যে ফাউন্টেন পেন কে সৃষ্টি করেছিলেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অবশ্যই মনে রাখবে। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। দেখো এই ফাউন্টেন পেন কিভাবে জন্মলাভ করলো সেই ঘটনাটা কিন্তু আমরা এখন জানব। এখানে দেখো এখান থেকে শুরু হচ্ছে, এই পর্যন্ত হবে। সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো দোয়াত কলম নিয়ে এই লুইস অ্যাডসন ওয়াটারম্যান কাজে বের হতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। তাহলে কি দোয়াত কলম নিয়ে ওই ওয়াটারম্যান কাজে বের হতেন। একটা সময় তিনি গিয়েছিলেন একটা ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। তাহলে কি দলিলে চুক্তিপত্র লেখা হচ্ছে, হঠাৎ করে দোয়াতটা উপুড় হয়ে কাগজের উপর পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, মানে যেহেতু দোয়াত উপুড় হয়ে পড়ে গেছে, চুক্তিপত্র লিখতে কালির প্রয়োজন, তাই ওয়াটারম্যান কি করলেন? কালির সন্ধানের জন্য ছুটলেন কালি আনতে।
ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সরিষাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। তাহলে দেখো, ওয়াটারম্যান গেছেন একজনের সঙ্গে চুক্তি করতে, লেখালেখি করে একটা কাজ মেটাতে, কিন্তু যেহেতু দোয়াত থেকে কালি পড়ে সেই লেখালেখি বন্ধ হয়ে গেল। যখনই তিনি কালি আনতে গেছেন, তিনি ফিরে এসে শুনতে পেলেন যে তার বদলে অন্য কেউ চুক্তিপত্র পাকা করে সইসাবুত করে নিয়ে কাজ হাসিল করে চলে গেছে। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, অর্থাৎ ওয়াটারম্যান কি করলেন? দুঃখিত ওয়াটারম্যান প্রতিজ্ঞা করলেন আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। তাহলে ওয়াটারম্যান ভাবলেন এর একটা প্রতিকার করতেই হবে, আর সেই সূত্র ধরেই তিনি ফাউন্টেন পেন জন্ম দিলেন বা আবিষ্কার করলেন। পরের লাইন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এখানে প্রাবন্ধিক ফাউন্টেন পেন প্রথম কবে, কোথায়, কি অবস্থায় কিনেছিলেন তার বর্ণনা আমরা পাব। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। তাহলে 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধের পরে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদের প্রাবন্ধিক কলকাতার কলেজ স্ট্রিটের একটা বড় নামি দামি দোকানে গেছেন ফাউন্টেন পেন কেনার আশায়। দোকানি জানতে চান কি পেন বা কি কলম, মানে দোকানদার জিজ্ঞাসা করলেন আপনি কি কলম কিনবেন। ব্যাস, ভেবা জায়গা খেয়ে গেলাম। দোকানি যখনই জানতে চাইলেন যে আপনি কি কলম কিনতে চান, তখন আমাদের প্রাবন্ধিক হকচকিয়ে গেলেন, কেমন থতমত খেয়ে গেলেন, বুঝতে পারছেন না তিনি কি বলবেন। তিনি আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, এই যে এক একটা নাম, এগুলো কিন্তু কোম্পানির নাম। এই কোম্পানির নামেই কলমগুলির নামকরণ করা হয়েছে। তিনি পরপর মানে এসব নামগুলি বলে চলেছেন। এবারে প্রাবন্ধিক বুঝতেও পারছেন না তিনি কি করবেন, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তাহলে প্রাবন্ধিকের পকেটে হয়তো ওই সমস্ত দামি পেনগুলো কেনার মতো টাকা ছিল না, তাই দোকানি সহজেই বুঝে ফেললেন। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। তাহলে দোকানদার প্রাবন্ধিকের পকেটের অবস্থা বুঝতে পেরে তিনি বললেন যে সস্তা দামের একটা পাইলট কলম নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ। বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের ওপর। তাহলে এই যে পাইলটটা নিতে বললেন প্রাবন্ধিককে, সেটা জাপানি কলম। তার নিবটা কত মানে টেকসই সেটা বোঝানোর জন্য কিন্তু কি করলেন, কলমের মুখটা খুলে মানে খাপটা খুলে ছুঁড়ে মারলেন টেবিলের পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে যেমন হয় তোমরা দেখেছো, চোখ বন্ধ করে চাকু বা ছুরি ছুঁড়ে মারে, সেরকমভাবে সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। অর্থাৎ এই যে সস্তার হলেও সেটা যে জাপানি কলম, জাপানি পাইলট, একটা কাঠের বোর্ডের ওপরে ছুঁড়ে মারার পরেও তার নিবটা যে ঠিক আছে, কতটা টেকসই, সেটা বোঝানোর জন্যই কিন্তু দোকানদার প্রাবন্ধিকের সামনে এই সার্কাসটা দেখালেন। দু এক ছত্র লিখে নানা জাতের ফাউন্টেন পেন হাতে নিয়ে এসেছে। দু এক ছত্র লিখে, আবার বলছি, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন, মানে দু একটা লাইন লিখেও তিনি দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। তাহলে মানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে প্রাবন্ধিক কী কলম নিয়ে এসেছিলেন? পাইলট নিয়ে ঘরে ফিরেছিলেন। পরে নামি দামি আরও নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। মানে এরপরে আরও নানা রকমের ফাউন্টেন পেন কিন্তু প্রাবন্ধিক নিয়েছেন বা লিখেছেন, তার কাছে এসেছে।
কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। মানে প্রথম যেটা কিনেছিলেন আমাদের প্রাবন্ধিক, তিনি কিন্তু সেই জাপানি পাইলট পেনটাকে অনেক দিন পর্যন্ত টিকিয়ে রেখেছিলেন। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। তাহলে ফাউন্টেন পেনের বিপদটি কি? যে লেখককে নেশাগ্রস্ত করে, অত্যন্ত আকর্ষিত করে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই, পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা আমি পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের সংগ্রহে কতগুলি ফাউন্টেন পেন ছিল? এটা একটু শর্ট কোয়েশ্চেন। ডজন দুয়েক, অর্থাৎ 24টা অপশানে, তোমাদের অপশানে 24টা থাকলে 24টা দেবে, আর যদি ডজন দুয়েক থাকে সেটা দেবে। আর আরেকটা যেটা, এই শৈলজানন্দ মুখোপাধ্যায় এই ফাউন্টেনের পেনের নেশা মানে সংগ্রহ করার নেশা কোথা থেকে পেয়েছিলেন? না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে। আরেকটা শর্ট আসে যে দুইজন ফাউন্টেন পেন সংগ্রহকারী লেখকের নাম লেখো। সেক্ষেত্রে তোমরা শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অবশ্যই লিখবে। নেক্সট লাইন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তাহলে রিজার্ভার পেন যেটা বলা হচ্ছে, এই নামটাই ফাউন্টেন পেনের আগেকার নাম ছিল, অনেক আগের, প্রথম দিকের। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। তাহলে কি, রিজার্ভার পেনটাকে উন্নত করে ওয়াটারম্যান ফাউন্টেন পেনে রূপান্তরিত করেছিলেন। আমাদের ঝর্ণা কলম মানে ফাউন্টেন পেন, যেটা হচ্ছে ঝর্ণা কলম নামে পরিচিত। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে, আমি ছিলাম কালি কলমের ভক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি। তাহলে প্রাবন্ধিক হচ্ছে প্রত্যন্ত গায়ের ছেলে মানে গ্রামের ছেলে। তিনি বল পেন মানে আমরা যে ধরনের পেন দিয়ে আর কি লিখি, সেই পেন অনেক পরে তিনি হাতে তুলেছিলেন বা লিখেছিলেন। আর প্রাবন্ধিক ছিলেন কালি কলমের ভক্ত, অর্থাৎ কালি দিয়ে লিখতে পছন্দ করতেন এবং কলমেরও খুব ভক্ত ছিলেন। অর্থাৎ দোয়াত আর নিবের কলমের, কালি মানে দোয়াতের মধ্যে যে কালি থাকতো, আর নিবের কলমেরও অত্যন্ত অন্ধভক্ত ছিলেন আমাদের লেখক। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পরে। আরেকটি শর্ট কোয়েশ্চেন, যে প্রাবন্ধিক কখন বাঁশের বা কঞ্চির কলমকে বিদায় দিয়েছিলেন বা ছুটি দিয়েছিলেন? উত্তরটি লিখবে হাই স্কুলে ভর্তির পরে। কালি বানানো বন্ধ তখন, মানে তখন আর তিনি কালি বানাতেন না। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়ি গুলে দিয়ে। তাহলে একটা সময় যখন কড়াইয়ের কালি লাউ পাতা দিয়ে মুছে কত কিছু দিয়ে কালি তৈরি করতেন, সেই দিন কিন্তু ফুরিয়ে গেছে, মানে আরও উন্নত হয়েছে। প্রাবন্ধিক কি বলছেন, যে কাচের দোয়াতে আমরা কালি বানাতাম। সেই কালি বানানোর ট্যাবলেট পাওয়া যেত, গোল গোল বড়ি মতো, লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। যে লাল নীল তৈরি কালি পাওয়া যেত, সেই কালিগুলির দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ নামগুলি মনে রাখবে। বাহারি সব নাম, মানে রং বেরঙের নাম, কাজল কালি, সুলেখা কালি, ঠিক আছে, এগুলি হচ্ছে কালির নাম। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। তাহলে বিদেশি যেসব কালি পাওয়া যেত সেগুলি প্রধানত ব্যবহার করা হতো ফাউন্টেন পেনে। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। নিব এবং হ্যান্ডেল মানে হাতলটাও বিভিন্ন ধরনের ছিল। সূচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, আর যার যেমনটি চাই মানে যে যেমন ব্যবহার করতে চাইতেন ঠিক তেমনটি তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সে সব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব টেকসই। তাহলে বিদেশে উন্নত ধরনের নিব কি দিয়ে তৈরি হতো? এটাও শর্ট কোয়েশ্চেন, গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে,
ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। তাহলে দেখো, দিনে দিনে যত উন্নতি হচ্ছে তত কিন্তু রং বেরঙের কলম দেখা যাচ্ছে। তাহলে কলম, পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, এজন্য কি করা হচ্ছে, যে কখনো শিঙের নিবের মুখে বসানো হতো হিরে, ফাউন্টেন পেনের ওখানে বসানো হতো প্লাটিনাম, সোনা। এগুলো দিয়ে কলমের দাম যেমনি বাড়ানো হতো, যারা শৌখিন কলম ব্যবহারকারী তারা এগুলো কিনতেন, কলমকে তেমনি পোক্ত শক্তপোক্ত করা হতো। এইভাবে আস্তে আস্তে সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলম। তাহলে এইভাবে যখন একদম সস্তা দামের ফাউন্টেন পেন সারা বাজার ছড়িয়ে গেল, তখন আস্তে আস্তে দোয়াত আর কলম কিন্তু বিদায় নিতে শুরু করলো। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। তাহলে ছেলেবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, অর্থাৎ প্রাবন্ধিক যখন কলেজে পড়ছেন তখন সেই কঞ্চির কলম আর পাওয়া যেত না, খাগের কলম আর পাওয়া যেত না। হ্যাঁ, বেশিরভাগই সব পড়ুয়ার পকেটেই, সব শিক্ষার্থী বা স্টুডেন্টদের পকেটেই ফাউন্টেন পেন দেখা যেত। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম। সেই সঙ্গে সঙ্গে যারা শিক্ষিত ফ্যামিলি, সেই অফিস থেকে, আদালত থেকে দোয়াত কলমও কিন্তু চলে যেতে লাগলো। বর্তমানে যে সমস্ত নতুন নতুন কলম আবিষ্কার হতে থাকছিল, দোয়াত কলমের আর দরকার পড়ছিল না। সেগুলো সাজিয়ে রাখার আসবাব, পুরনো দিনের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য কিন্তু সেগুলো ঘরে সুন্দরভাবে সাজিয়ে রাখা হতো। কালির আধার যে পাত্রে কালিটাকে রাখা হয়। ব্লটিং পেপার ব্লটিং পেপার হচ্ছে এক ধরনের শোষক, যার কাজ হচ্ছে কালি, তেল এগুলো শুষে নেওয়া। যেমন স্পঞ্জ তোমরা দেখেছো, কোনো জায়গায় যদি জল পড়ে সেখানে যদি স্পঞ্জকে তোমরা এরকম চিপে ছেড়ে দাও, অটোমেটিক কিন্তু জলগুলো শুষে নেবে। তেমনি ব্লটিং পেপারও এক ধরনের ওরকম কালি, তারপরে হচ্ছে তেল, এগুলো শুষে নেওয়ার এক ধরনের পেপার। এক সময় লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান। এই যে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান, এই লাইনটা তুলেও কিন্তু বড় প্রশ্ন হয়। পরের লাইন, দোয়াত যে কত রকমের হতে পারে। এবারে দেখো, আমরা বিস্তারিত প্রাবন্ধিকের দোয়াতের সম্পর্কে বিবরণ শুনব। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। বিভিন্ন রকমের দোয়াত হতে পারে, সেটাই তিনি দেখেছিলেন, সেই বর্ণনাটা এখানে আমরা দেখব। কাচের দোয়াত, কাঠ, গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও। তাহলে বিভিন্ন ধরনের দোয়াত হয়। এগুলি সব দোয়াত, যা যা দিয়ে তৈরি হতো সেগুলির নাম। গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন এটি। গ্রামে কেউ দুই একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ দিত? বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। কেউ দুই একটা ক্লাস পাস করলে বলা হতো, বাছা বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত কলম হোক, তুমি আরও শিক্ষিত হও। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে সোনার দোয়াত কলম যে সত্যি হতো, প্রাবন্ধিক কোথায় দেখেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। পরের লাইন, সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। কোনো কোনো দোয়াতে সাহিত্য এবং ইতিহাসের বিভিন্ন চরিত্র তুলে ধরা হতো। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের
কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। তাহলে এই যে এক একটা রাইটার বা লেখকের নাম বললাম, এরা প্রত্যেকেই কিন্তু পৃথিবী বিখ্যাত এক একজন লেখক। তা প্রাবন্ধিক ভাবছেন এই যে দোয়াত কালি দিয়েই কিন্তু এই সমস্ত বড় বড় লেখকেরা পৃথিবী বিখ্যাত হয়ে আছেন আজও, সেটাই কিন্তু লেখক ভাবছেন। হায়, কোথায় গেল সেসব দিন, এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝি যায় যায়। তাহলে দোয়াত কলম তো উঠে গেছেই, প্রাবন্ধিক বলছেন এখন ফাউন্টেন পেনগুলিও উঠে যেতে বসেছে। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। তাহলে এখন ডট পেন বা বল পেন, এই যে পেনে আমরা এখন লিখছি, ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। এটা একটা শর্ট কোয়েশ্চেন, যে একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে প্রাবন্ধিক কী দেখেছিলেন, তাদের তহবিলে কত রকমের নিব ছিল? উত্তর 700 রকমের। যারা গান চর্চা করেন তাদের জন্য আলাদা ধরনের নিব, যারা শ্রুতিলেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। মানে যে যেমন চাইবে তাদের জন্য তেমন নিব পাওয়া যেত। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। যন্ত্রযুগ অর্থাৎ এই আধুনিক যুগে এমন এমন জিনিস তৈরি হচ্ছে বিজ্ঞানের মানে দয়ায় বা বিজ্ঞানের আবিষ্কারের ফলে, যে যে যেমন চাইছে ঠিক তেমনি তার সামনে হাজির হয়ে যাচ্ছে সেই জিনিসটা। তাই এ কথা বলা হয়েছে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা। মানে যারা অত্যন্ত বিত্তশালী, মানে অত্যন্ত ধনী, প্রচুর টাকার মালিক, তাদের জন্য কিন্তু কলম তৈরি করা হতো। কীরকম কলম? সেই কলম ছিল অত্যন্ত দামি। মানে একটা কলমের দাম 2500 পাউন্ড। মানে 1 পাউন্ড সমান যদি 75 টাকার হয়, 75 টাকা হয়, তাহলে 75 গুণ 2500, তাহলে হিসেব করে দেখো কত দাম হয়। সেই কলমের সোনার অঙ্গ হীরে হৃদয়। মানে এই যে 2500 টাকা পাউন্ড, মানে 2500 পাউন্ড যে কলমের দামটা, তার কীরকম হতো সেটা? সেটা তো সাদামাটা এরকম প্লাস্টিক বা এই জাতীয় কলম হবে না, সেটা সোনার অঙ্গ, মানে বাইরেটা সোনা দিয়ে তৈরি আর ভেতরের নিব থেকে শুরু করে সবটা হীরে দিয়ে তৈরি। সোনায় গড়া হীরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। নেক্সট, আশ্চর্য সব আজ অবলুপ্তির পথে। এই লাইনটা তুলেও খুব প্রশ্ন হয়, কিভাবে সব ধীরে ধীরে অবলুপ্তি হচ্ছে তার বর্ণনা দাও। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তার মানে দেখো, যত দিন যাচ্ছে তত কম্পিউটারের বাড়বাড়ন্ত হচ্ছে। তোমরা নিজেরাও জানো যে এক কম্পিউটার কত কিছুকে আমাদের সামনে থেকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, এই কম্পিউটার সমস্ত কিছুকে মানে একাই সমস্ত দাবি মিটিয়ে দিচ্ছে। তাই ওই সমস্ত কলমের আর এখন প্রয়োজন হচ্ছে না। তাই কম্পিউটার এই পুরনো স্মৃতিটাকে ধরে রাখার জন্য জাদুঘরে রেখে দেবে। মানে একটা সময় মানুষ দেখবে যে একটা সময় ছিল যে সময়ে দোয়াত কলম ব্যবহার করা হতো, একটা সময় ফাউন্টেন পেন ব্যবহার করা হতো। এগুলো জাদুঘরে গিয়ে আমাদের দেখতে হবে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানে প্রাবন্ধিকের মতো কেউ কেউ আছেন যারা কালি কলমের ভক্ত। এই সমস্ত কালি কলম যখন হারিয়ে যেতে বসছে, প্রাবন্ধিকের মতো অনেকে তারা কিন্তু বিপন্ন বোধ করছেন। মানে তাদের আর ভালো লাগছে না, তারা অসহায় বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি রইল? প্রাবন্ধিক বলছেন, যে হাতের লেখা দিয়ে সমস্ত কিছু চোখের সামনে ফুটিয়ে তোলা যায়, যে লেখা সমস্ত মানুষের মণিকোঠায় পৌঁছে দেওয়া যায়, সেই লেখা যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আর কি আর বেঁচে থাকলো? বঙ্কিমচন্দ্র লিখিয়াছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। তাহলে লাঠির দিন কখন ফুরিয়ে গেছিল? যখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে
গুলি, বারুদ, বোমা এগুলি তৈরি হয়েছিল। একটা সময় ছিল পালোয়ানেরা লাঠি খেলা দিয়ে লড়াই করত। কিন্তু আস্তে, আস্তে গুলি, বারুদ, বোমা যখন উঠে এলো তখন কিন্তু লাঠি দিন শেষ হয়ে গেল। তাই বঙ্কিমচন্দ্র ওই কথাটি লিখেছিলেন। কলমের দিনও কি ফুরোলো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। তাহলে প্রাবন্ধিকও আশঙ্কা প্রকাশ করেছেন যে লাঠির দিন যেমন শেষ হয়ে গেছে, তেমনি কি কলমের দিনও শেষ হয়ে যেতে বসেছে? তবে যতই যাক না কেন, ইতিহাসে কিন্তু কলমের যে স্থান সেটা কিন্তু পাকা। মানে কলমের অবদান কেউ ভুলবে না। কলমকে যদি জাদুঘরেও রাখা হয়, তাও চিরকাল মানুষ কলমকে মনে রাখবে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। প্রত্যেকটা টেস্ট পেপারের পাতায় পাতায় এই প্রশ্নগুলি রয়েছে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের সম্মান করা হতো? এই ওস্তাদ কলমবাজ, তারা খুব সুন্দর হাতের লেখা করতে পারতো, পুঁথি নকল করতে পারতো, সেই সমস্ত ব্যক্তিদের, যাদের ইংলিশে বলা হতো ক্যালিগ্রাফিস্ট আর বাংলায় বলা হতো লিপি কুশলী। শুধু মুঘল দরবার নয়, শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। তাহলে আমাদের যে বাংলায় রাজা জমিদাররা ছিলেন, এই লিপি কুশলী মানে ক্যালিগ্রাফিস্টদেরকে কিন্তু গুণীজন বলে সম্মান করতেন। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও করতেন, মানে থাকা খাওয়ার ব্যবস্থাও করতেন। সাধারণ গৃহস্থও লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। মানে তাদের হাতের লেখা এতটাই সুন্দর ছিল যে তারা পুঁথি নকল করতো, মানে বই দেখে দেখে লিখে নকল করে দিত। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছর এই লাইনটি তুলে প্রশ্ন হয়। এই যে সংস্কৃত যে লাইনটি, এর বাংলা মানেটা কি? সমানি সম, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ। তাহলে এর বাংলা মানে হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এটা তোমরা মুখস্থ করে ফেলবে। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন তারা। মানে তাদের কাচের মতো, মুক্তোর মতো একদম স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন লেখা, কিন্তু তাদের রোজগার ছিল একদম কম। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। তোমরা জানো রামায়ণ হচ্ছে সপ্তকাণ্ড, মানে 7 কাণ্ড রামায়ণ। তার মধ্যে 4 খণ্ড রামায়ণ কপি করে, মানে পুঁথি নকল করে অষ্টাদশ শতকে একজন লেখক কত পেয়েছিলেন? নগদ 7 টাকা, আর কিছু কাপড় চোপড় পেয়েছিলেন আর মিঠাই পেয়েছিলেন, মানে মিষ্টি। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। প্রত্যেকটা লাইন তোমাদের মনে রাখতে বলছি আমি, দাগানো বিশেষ করে। সাহেব লিখে গেছেন কি 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে তোমরা ভেবে দেখো যে এদের কতটা পরিশ্রম করতে হতো, কিন্তু পারিশ্রমিক, তাদের উপার্জন কত কম পয়সা ছিল। তবু পুঁথির কত না মাহাত্ম্য। তাহলে তাদের উপার্জন কম হলেও তাদের মহিমা বা মাহাত্ম্য কিন্তু কম ছিল না। তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। মানে এই পুঁথিকে ঘিরেই লিপিকারদের অনেক গর্ব, অনেক অহংকার ছিল। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। তার মানে এত কষ্ট করে লেখা হয়েছে, এই পুঁথিটাকে বা বইটাকে সাবধান করে রাখা হতো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। তাহলে কলম হচ্ছে তলোয়ারের চেয়েও শক্তিধর। কেন? যে কাজ তলোয়ার অর্থাৎ হিংসা দিয়ে হয় না, সেই কাজ কিন্তু কলম দিয়ে সহজেই করা যায়। তাই কলমকে বলা হয়েছে তলোয়ারের চেয়েও শক্তিধর। কেননা অনুষঙ্গ হিসাবে, অনুষঙ্গ মানে হচ্ছে দেখো সমার্থক জাতীয় বা প্রায় এক জাতীয়। কার্টিজ, ব্যারেল এসব শব্দ শোনা যায়। কার্টিজ মানে ব্যারেল মানে হচ্ছে কার্টিজ হচ্ছে বন্দুক বা রিভলভারের নল আর কি। হ্যাঁ, এই ব্যারেলও এই জাতীয়, যেগুলো হিংসার কাজে ব্যবহার করা হয়। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। মানে বারুদের গন্ধ অর্থাৎ হিংসার গন্ধ কিন্তু কানে পৌঁছায়। একদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যি কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর
কিংবা মিথ্যাচারীর প্রতিপক্ষের সঙ্গে। তাহলে কি, যারা কলম ধরে নতুন কিছু সৃষ্টি করছেন তাদেরকেই ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় যে ক্রূর মানে নির্দয়, নিষ্ঠুর, যারা অমানুষ, তাদের বিরুদ্ধে কিন্তু তলোয়ার ধরে লড়াই করতেও দেখা গেছে। অর্থাৎ যারা কলম দিয়ে লিখতে পারেন তারা অস্ত্রও চালনা করতে পারেন, সেটাও এখানে প্রকাশ পেয়েছে। কলকাতার ইতিহাসেও এরকম ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। দ্বৈরথ বা ডুয়েল মানে হচ্ছে দুই রথীর যুদ্ধ, ঠিক আছে? দ্বৈরথ মানে হচ্ছে দুই রথীর মধ্যে যে যুদ্ধ। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। তাহলে এত কিছু মানে যন্ত্রযুগ সমস্ত দাবি মেটাচ্ছে, তারপরেও ফাউন্টেন পেন আস্তে আস্তে উঠে যেতে বসছে, বিভিন্ন রকমারি পেন চলে আসছে, এরপরেও যখন কেউ সেই কলম ধরে পড়ে আছে, মানে কলম ত্যাগ করছেন না, এটা যখন প্রাবন্ধিক জানতে পারেন তার অত্যন্ত ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। তাহলে প্রাবন্ধিক যে সময়ের লেখক আর কি, তার সময়ের বেশিরভাগ লেখকই কলম দিয়েই লিখতেন আর কি। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। তাহলে তার সমসাময়িক অন্নদাশঙ্কর রায় টাইপরাইটারে লিখে গেছেন, এটিও টেস্ট পেপারের পাতায় পাতায় তোমরা পাবে। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, মানে টাইপরাইটারে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়ও। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। মানে সুভাষ মুখোপাধ্যায় আর অন্নদাশঙ্কর রায় ছাড়া বাকি সবাই কিন্তু বল পেন বা কলমে লিখে গেছেন, মানে প্রাবন্ধিকের সময়ের কথা বলা হচ্ছে আর কি। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তাহলে এটাও একটি শর্ট কোশ্চেন, নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প। তাহলে সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি নাম হলো লিপিশিল্প। তার হাতের লেখায় কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। তাহলে রবীন্দ্রনাথ অত্যন্ত বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে কিন্তু সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। তাহলে তার সূচনা কোথায় হয়েছিল? পাণ্ডুলিপির পাতায়। তাহলে কি, অক্ষর কাটাকুটি করতে করতে গিয়ে, মানে অক্ষর কাটাকুটি করতে করতে আনমনে রচিত হয়ে গিয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। তাহলে পাণ্ডুলিপির পাতায় রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষর কাটাকুটি করতে করতে সাদা কালো ছন্দবদ্ধ সাদা কালো ছবি তৈরি হয়ে যায়, এবং তিনি অনেক ভারী বয়সে মানে বেশি বয়সে কিন্তু চিত্রশিল্পী হিসাবেও খ্যাতিলাভ করেছিলেন। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। দেখো, কোনো কিছু নিজের হাতে তৈরি করা এক জিনিস আর যন্ত্রের সাহায্যে তৈরি করা আলাদা জিনিস। তাই স্রষ্টা যেটা, শিল্পী যেটা সৃষ্টি করেন তার মর্যাদা একরকম, আর কম্পিউটারে যেটা তৈরি করছে সেটার মর্যাদা কিন্তু অনেক আলাদা। আমি কালি-খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। তাহলে কালি-খেকো কলম মানে ওই দোয়াত কলমে লেখালেখি করতে পছন্দ করেন আমাদের প্রাবন্ধিক, কিন্তু ফাউন্টেন পেন বা বল পেনকে তিনি ব্যবহার করতে কিন্তু কোনো দ্বিধা করেন না। মানে এগুলো ব্যবহার কেউ যদি করে তার হিংসারও কোনো কারণ নেই, বা তিনি কোনো বিবাদও করেন না। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। তাহলে এখানে একটা ফরাসি কবির কোট কবি মানে আমাদের প্রাবন্ধিক ব্যবহার করেছেন। মানে দিনে দিনে কালি-খেকো কলম, অর্থাৎ যে কঞ্চির কলম থেকে শুরু করে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাগের কলম বা অন্যান্য যেসব কলমের কথা তোমাদেরকে বললাম, সেগুলো যেহেতু চলে যেতে বসেছে, হারিয়ে যেতে বসেছে, তা বল পেন বা ফাউন্টেন পেন, বল পেনের কাছে লেখক আত্মসমর্পণ করেছেন। কারণ যুগের
মানে যুগ অনুযায়ী তিনি বলপেনও ব্যবহার করেন। তাই তিনি তার কাছে আত্মসমর্পণ করেছেন যে আমি তোমাকে ব্যবহার করতেই পারি আর তোমাকে ব্যবহার করতেই হবে আমার। এই জন্য তিনি ফরাসি যে কবি বলেছিলেন, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এখানে কলমকে প্রাবন্ধিক অনেক উপরে রেখেছেন এবং কলমের দাস তিনি নিজেকে মনে করেছেন। শেষ ৩ লাইন দেখো, হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু। দেখো আরেকটি শর্ট কোয়েশ্চেন, সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু, কার কিভাবে মৃত্যু হয়েছিল আর কলমকে কিভাবে খুনির ভূমিকায় দেখা গেছিল। মানে স্বনামধন্য লেখক, অত্যন্ত খ্যাতনামা লেখক কঙ্কাবতী ডমরুধর, হাস্যরসাত্মক লেখক আর কি, এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কঙ্কাবতী উপন্যাসের স্রষ্টা, ডমরুধরের স্রষ্টা। এই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় একসময় হঠাৎ করে অসাবধানতাবশত কী হয়েছিল, তার বুকের মধ্যে কলম ফুটে তিনি মারা গিয়েছিলেন। এখানে সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু, এই কথাই বলা হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হয়ে গেছে, আশা করছি তোমাদের সম্পূর্ণ প্রয়োজন মেটাবে। আমি প্রশ্নোত্তরও আলোচনা করে দিয়েছি। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। সমস্ত দরকারি ভিডিওগুলি আমি আস্তে আস্তে আপলোড করছি। তোমাদের দরকারি ভিডিওগুলি আলোচনা দেখার জন্য কিংবা প্রশ্ন উত্তর দেখার জন্য সবসময় তোমরা প্লেলিস্ট ফলো করবে, প্লেলিস্টে সমস্ত কিছু পেয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।